নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম WBPSC 2009 সালের কিছু কোশ্চেন নিয়ে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আজকে 2009 সালের পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিপে যে কোশ্চেনগুলো আসছিল তার থেকে বন্ধুরা প্রথম যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে 30 নম্বর। সেই 30 নম্বর থেকে আমি স্টার্ট করছি। ঠিক আছে, আপনি সার্চ করে দেখতে পারবেন পিএসসি ক্লার্কশিপ 2009 শিফট 1-এর 30 নম্বর কোশ্চেন। কি বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। এবার 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? এটা হচ্ছে প্রশ্ন বন্ধুরা। তাহলে দেখুন, খুব সহজ অঙ্ক বন্ধুরা। দেখুন, যে বলছি তাদের বয়সের সমষ্টি কত? 80 বছর। এবার 4 বছর আগে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4 আমি লিখে করাচ্ছি একটু বোঝার জন্য। 4 বছর আগে, ঠিক আছে, তাদের বয়সের অনুপাত ছিল কি? পিতা ইস্টু পুত্র হলো কত আছে? 2:1। অর্ধেক অর্ধেক, তাই না? 2:1 মানে অর্ধেক অর্ধেক। অর্থাৎ পিতার বয়স যদি 2 বছর হয়, পুত্রের বয়স 1 বছর। এর উপর দেওয়া আছে 4 বছর আগের কথা এটা। তাহলে বন্ধুরা এখন পিতা এর বয়স কত আর পুত্রের বয়স কত, এটা আমরা বের করবো। ঠিক আছে, কিভাবে? দেখুন, আমরা ধরে নিচ্ছি 4 বছর আগে পিতার বয়স 2x বছর ছিল আর পুত্রের বয়স 1x বছর ছিল। তাহলে এখন পিতার বয়স কত বন্ধুরা? 2x + 4। কেন? কারণ এখন মানে 4 বছর পরে, তাই না? এটা তো এই বয়সটা 4 বছর আগে ছিল। তাহলে এখন আর 4 বছর পিতার বেড়ে যাবে, পুত্রেরও বন্ধুরা 4 বছর বেড়ে যাবে। অর্থাৎ 1x মানে শুধু x লিখলেও হয়। 1x লিখলাম, অসুবিধা নেই। 4। তাহলে এই যে বয়সটা আসলো, এটা হচ্ছে বন্ধুরা বর্তমান বছরের বয়স হলো। এবার প্রথম লাইনে কি বলেছিল? যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর। তার মানে বন্ধুরা আমি এটা লিখতে পারি যে এই দুটোর যোগফলই 80। কারণ এটাই বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। অর্থাৎ এই যে আমরা 2x + 4 পেলাম পিতার বয়স, প্লাস পুত্রের বয়স পেলাম কত? 1x + 4। এই দুটো যোগফল নাকি 80, এটা বলেছে। বাস, এখন বন্ধুরা সমাধান করুন, আর কিছু। তাহলে সমাধান করলে 2x আর 1x মিলে হচ্ছে 3x হলো। এবার 4 4 যোগ করলে 8 সমান 80। এই 8টাকে ওপাশে নিয়ে যান। ঠিক আছে, তাহলে 80 থেকে 8 গেলে 72 হলো। তাহলে এখানে কি আছে? 3x। 3টাকে আমি ওপাশে নিয়ে যাই, তাহলে কি হবে? 3 × 24 = 72। কি করেছে বন্ধুরা? দেখুন, প্রশ্ন করেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স আমি কি বের করেছি বন্ধুরা? 2x + 4। এটা কিন্তু না, এটা হচ্ছে 4 বছর আগে। ঠিক আছে, তাহলে 2x + 4, 2 × x মানে 24 + 4। তাহলে 24 × 48, 8 দিয়ে কত? 52 বছর। এটা হচ্ছে বন্ধুরা উত্তর হলো। এইবার আসি বন্ধুরা শর্ট ট্রিক্স। ঠিক আছে, যে আমরা কিভাবে এটা শর্ট করে করবো। দেখুন, আমি বোঝার জন্য এটা করালাম। এটা হচ্ছে বন্ধুরা বেসিক নিয়ম। আমি শর্ট বলছি। দেখুন, এখান থেকে আমরা শর্টটা কিভাবে পাবো। দেখুন, শর্ট হচ্ছে বন্ধুরা, দেখুন যে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 2:1। আমরা 2x আর 1x ধরে নিলাম। ঠিক আছে, ধরলাম। এবার বন্ধুরা দেখুন, এটা 4 বছর আগের কথা। তাহলে বর্তমানের ঘটনা কি ঘটবে? যে 4 বছর আগে যাই থাকুক, দুজনের বয়স 4 বছর আগে দেওয়া আছে। তাহলে এখন তাদের বয়স কি বন্ধুরা? পিতারও 4 বছর বাড়বে, পুত্রেরও 4 বছর বাড়বে। অর্থাৎ মোট বয়স বাড়বে কত বন্ধুরা? 8 বছর। এটা বাড়বে। এবার কি, পিতার বয়স ছিল কত বছর? 2x, আর পুত্রের বয়স কত ছিল? শুধু x। তাহলে এই x আর 2x মিলে দুজনের মোট বয়স কত? 3x ছিল, তাই না? তাহলে আপনি ডাইরেক্ট 3x বছর লিখুন, বাস। তাহলে পিতা পুত্রের মোট বয়স ছিল 3x বছর। এবার কি, 4 বছর পরে ঘটনা ঘটার জন্য পিতারও 4 বছর বাড়বে, পুত্রেরও 4 বছর। তাহলে মোট 8 বছর বাড়বে। এটা হচ্ছে দুজনের মোট বয়স। ঠিক আছে, সেই মোট বয়সটা কত বলা আছে? যে দুজনের মোট বয়স হচ্ছে 80 বছর। বাস, আপনি এটার সমাধান করুন, হয়ে যাবে উত্তর। দেখুন, এই যে 3x = এবার 80 থেকে এই 8টা মাইনাস করতে হবে, কারণ ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কত হবে? 72। বাস, এবার 3টাকে ওপাশে নিয়ে যান। 3 × 24 = 72। এই যে 24টা আসলে এটা কার বয়স বন্ধুরা? পুত্রের বয়স। ঠিক আছে, পুত্রের কতদিন আগের বয়স? 4 বছর আগের বয়স। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স 24 ছিল। তাহলে পিতার বয়স কত ছিল? পিতার বয়স ছিল বন্ধুরা পুত্রের ডাবল। এই যেখানে বলা আছে 2:1। ডাবল মানে কি? 24-এর ডাবল কত? 48। ঠিক আছে, তাহলে 4 বছর আগে পিতার বয়স ছিল 48। তাহলে এখন কত? আরো 4 যোগ করতে হবে, সমান কত? 52। আপনি এইভাবে করতে পারেন। মানে আপনি যখন এই অঙ্কটা বুঝবেন তখন আপনি নিজেই শর্ট আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে বন্ধুরা এটা 30 নম্বর প্রশ্ন, পিএসসি ক্লার্কশিপ 2009 সালে এসেছিল। এবার দেখুন বন্ধুরা এর পরের অঙ্ক। ঠিক আছে, দেখুন বন্ধুরা 31 নম্বর প্রশ্ন এসেছে 2009 সালে। ঠিক আছে, 31 নম্বর যে প্রশ্নটা আসছে দেখুন, শিফট 1। ঠিক আছে, বলছে যে a:b = 3:4, b:c 6:5, তাহলে a:c সমান কত? এটা বন্ধুরা দেখা মাত্রই 2 সেকেন্ডে আপনি উত্তর বের করতে পারবেন। দেখুন কিভাবে আমরা করবো। দেখুন, এখানে উত্তর বের করা যায়, তো আমি লিখে করাচ্ছি বোঝার জন্য। এটা বন্ধুরা কোশ্চেন। ঠিক আছে, আমি বোঝার জন্য কোশ্চেনটা তুলে নিয়েছি। এবার দেখুন কি চেয়েছে, a:c এর মান চেয়েছে। তাহলে যে মানগুলো দেওয়া আছে বন্ধুরা, এই যে a:2 চিহ্নের একটা আলাদা মানে আছে, সেটা কি বন্ধুরা? is2 না দিয়ে লিখতে পারি আমরা a/b। ঠিক আছে, আচ্ছা, a/b এর মান কত? 3/4। আমি বলে নিলাম। এরপরে বন্ধুরা আমরা কি করব? b/c এর মান গুণ করবো। যে b/c, b:c আছে, আমরা এটা লিখলাম b/c। এই দুটো অনুপাত বন্ধুরা আমরা গুণ করবো। ঠিক আছে, এবার কি, যেহেতু এই দুটো অনুপাত গুণ করবো, তাদের অনুপাত কত? মান বসাবো। যে a:b মানে কত? 3:4 হলো। আচ্ছা,
B/C মানে কত 6:5, 6:5। বাস, এবার বন্ধুরা আমরা দুপাশে কাটাকাটি করবো, ঠিক আছে? করুন, দেখুন বি কাটা হলো। তাহলে এখানে থাকছে কত বন্ধুরা, যদি কাটাকাটি যায় তখন 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে কি থাকলো, এখানে থাকলো A/C মানে H/C। আচ্ছা, উপরে 3 তিরিক্ষে 9 আর নিচে হচ্ছে 5 দুগুণে 10। তার মানে কি বন্ধুরা, তার মানে হচ্ছে A/C, A/C এটা মানে ইস টু, ঠিক আছে? সমান সমান এর মান হচ্ছে 9 আর সি এর মান হচ্ছে কত 10। এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে? তাহলে এই উত্তরটা কত নম্বর অপশন আছে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এখানে অপশন হচ্ছে 9:10, বি নম্বর অপশনে আছে। দেখুন বন্ধুরা, এই নম্বর অপশনে কিন্তু 10:9 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা আমি ভালোভাবে লক্ষ্য করুন, A/C চেয়েছে, তাহলে এর মান প্রথমে কত 9, তাই না? সি এর মান হচ্ছে 10 পিছনে। তাহলে এটা বন্ধুরা উত্তর হলো অপশন নাম্বার বি হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা দেখুন 31 এর পরে কি এসছে। তাহলে বন্ধুরা 30 নম্বর বলেছে, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেমি। 144 সেমি ছিল কার উচ্চতা, রজনীর উচ্চতা হলো। এরপরে কি বলেছে, বলেছে এই বছর তার উচ্চতা হয় 48.5 সেমি। তার উচ্চতা শতকরা কত পরিবর্তিত হয়েছে বা কত বেড়েছে? এর বন্ধুরা এর চাইতে সহজ আর প্রশ্ন হয় না। দেখুন কি বলেছে, 140 আগে ছিল, এখন হচ্ছে 148 কত 5, ঠিক আছে? তাহলে এখন 48.5 সেমি হয়েছে এবছর, আর আগে ছিল কত 44 সেমি, 140 সেমি। তাহলে এই দুটো বন্ধুরা বিয়োগ করলে আমরা কি পাবো, যে কতটুকু উচ্চতা বেড়েছে। তাহলে বিয়োগ করুন, বিয়োগ করলে কত হচ্ছে দেখুন 4.5, ঠিক আছে? তাহলে এই যে 4.5 পেলাম, কি এই উচ্চতাটা তার বেড়েছে, ঠিক আছে? বাস, এবার কি বন্ধুরা একবারে করাচ্ছি দেখুন। আচ্ছা না, বুঝিয়ে করাচ্ছি দেখুন। কি বলেছে, যে আগে যদি 144 থাকে তাহলে বাড়ে কত 4.5। এভাবে আমরা ওটিক নিয়ে সাজিয়ে করতে পারি যে 140-এ বেড়েছে কত 4.5, কিন্তু এটা 140 না হয়ে যদি 100 হতো তাহলে কত বাড়তো, এটা হচ্ছে প্রশ্ন বলুন, ঠিক আছে? কারণ কি শতকরা কত পরিবর্তিত হয়েছে, এটা হচ্ছে চাহিদার মানে এটাই, ঠিক আছে? তাহলে 100 কি লিখবো, 45টা উপরে লিখবো বা 4.5 উপরে লিখবো। এবার কি 140টা নিচে আসবে আর 100টা উপরে যাবে, এটা উইকিং নেমে আপনি করুন, এটাই আসবে। কিংবা বলা যায় বন্ধুরা, অন্যভাবে যদি শর্ট টিক্সে বলি তাহলে লিখতে হবে যে প্রথমে যেটা ছিল সেটা নিচে থাকবে আর যতটা বেড়েছে সেটা উপরে হলো। এবার শতকরা চেয়েছে তার জন্য 100 দিয়ে করুন, বাস। এবার বন্ধু এটা কাটাকুটি করুন, ঠিক আছে? কাটাকুটি দশমিক তুলে দিয়ে করতে পারেন, দশমিক না তুলেও করতে পারেন। আচ্ছা, দশমিক তুলে দিয়ে নিচে একটা শূন্য দিলাম, এবার একটা শূন্য কাটা, 5 দুগুণে 10, ঠিক আছে? 72 দুগুণে 140, এবার কি 9 দিয়ে, 5 9 45, 8 9 72। তাহলে উপরে থাকলো কত 25, 5 5 25, আর নিচে থাকলো কত 8। তাহলে বন্ধুরা ভাগ করে দিন, ঠিক আছে? মুখোমুখি করা যায় 3 বার, 3 8 24, 1, তাহলে 1 উপরে নিচে 8% বন্ধুরা, এটা ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর, আর কিছু না, ঠিক আছে? এবার বন্ধুরা আসি শর্টকাট। শর্টকাট মানে কি বন্ধুরা, এটা শর্টকাট যখন আপনি বুঝবেন তখনই করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা মুখে মুখে যদি করি, ঠিক আছে, তো বিয়োগটা করতে, বিয়োগটা আপনি মুখে মুখে করুন, অসুবিধা নেই। তাহলে বিয়োগটা কি বন্ধুরা, যে আগে ছিল 144 আর এবার হয়েছে 48.5, 144, এই দুটো বিয়োগফল কত বন্ধুরা 4.5, এটা হচ্ছে বিয়োগফল। এই যে 4.5 পেলাম, এটা বন্ধুরা বেড়েছে, এটাকে শুধু শতকরা বানাতে হবে আর কিচ্ছু না। তাহলে যেটা বেড়েছে সেটা আমি উপরে রাখবো, প্রথমে যে উচ্চতাটা ছিল সেটা নিচে লিখতে হবে, ইন্টু 100। 100 কেন, কারণ পার্সেন্ট চিহ্ন দিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, বাস। এই কাটাকাটি করে যা আসবে সেটা হচ্ছে উত্তর। তাহলে কাটাকাটি করে, কাটাকাটি আপনি নিজের মতো করে করুন, অসুবিধা নেই। তাহলে এটা আসবে কত 3 সমস্ত 1/8%, বাস। এইটুকু বন্ধুরা অঙ্ক, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য আমি এত কিছু লিখে করালাম, ঠিক আছে? আপনি যখন বুঝবেন তখন এটুকুই করবেন পরীক্ষার হলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বন্ধুরা 32 এর পরে এসছে কত 33 নম্বর, বলছে একটি বইয়ের বাজার দর 165 টাকা, ঠিক আছে? একটা বইয়ের এটা হচ্ছে বাজার দর। এবার কি বন্ধুরা, তারপরে বলেছে এটি বিক্রি হয় 132 টাকায়, তাহলে বইটি কত শতাংশ ছাড়ের অনুমোদিত আছে? তাহলে কত বিক্রি হয়, 132 টাকা বিক্রি হয়। তার মানে কি বন্ধুরা, কিচ্ছু না, একটা বইয়ে এই টাকাটা লেখা আছে কিন্তু বিক্রির সময় 132 টাকায় বিক্রি করেন। তার মানে কিছু কমিশন দিয়ে বিক্রি করেছে, কত কমিশন দিয়েছে সেটাকে শতকরা বানাতে বলেছে, ঠিক আছে? আর কিছু না। তার মানে বন্ধুরা আগের অঙ্কটার মতোই, তাহলে আমি একদম শর্ট করে বলাচ্ছি দেখুন। তাহলে আমি কি বলছিলাম, যেটা প্রথমে থাকে সেটা নিচে লিখতে হয়, লিখলেন। এবার কি এই দুটো ডিফারেন্সটা উপরে লিখতে হবে। তাহলে 2 উপরে 5, 3 হাতের 1 ছিল না 13 আর 3 হচ্ছে কত 16, ঠিক আছে? বাস, এবারে কি 100 দিয়ে গুণ পার্সেন্ট চিহ্ন দেন, বাস শেষ। তাহলে এটা আমি আর বড় করে করালাম না, ঠিক আছে? কারণ আগের অঙ্কটা এটা একই অঙ্ক, একই প্রশ্ন, একটু ঘুরিয়ে করেছে তাই। তাহলে কাটাটি করুন, 3 11 33 হলো, 3 দিয়ে 3 5 15, 3 5 15, 11 অক্ষে 11, 5 11 55, 5 20 100। তাহলে কত আসলে বন্ধুরা 20%। এটাই দেখুন বন্ধুরা কত নম্বর অপশন আছে, আপনি চোখ বন্ধ করে অপশন নাম্বার সি, ঠিক আছে? সি নম্বরে দেখুন 20% আছে, ঠিক আছে? এরপরে বন্ধুরা 34 কি বলেছে, খুব সহজ অঙ্ক এসেছে 34, এত সহজ অঙ্ক সাধারণত হয় না। কি বলেছে, 72.5 থেকে কত কমালে 18.76 পাওয়া যাবে? এর চাইতে সহজ অঙ্ক হয় না। তুমি বন্ধুরা অনেক সময় পরীক্ষা হলে কি তারপরে গিয়ে এটা হয়তো ভুলেও যেতে পারেন। দেখুন বলছে 72.5 এর থেকে কত কমালে 18.36 হবে। আমি একটা অন্য গল্প দিয়ে উদাহরণ দিচ্ছি। মনে করুন 9 - 3 = 6,
প্রশ্নটা করেছে কি যে 9 থেকে কত কমালে 6 হবে, তাহলে কত কমিয়েছে 3, কিভাবে 3 পেলাম বন্ধুরা, এই দুটোরই বিয়োগফল পেলাম। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কি 72.5 এর থেকে কত কমালে 18.76 পাওয়া যাবে। ঠিক আছে, 18.76 পাওয়া যাবে এর থেকে কত কমালে, তার মানে কি বন্ধুরা এই দুটো বিয়োগফলটা অ্যান্সার। কারণ এইখানে দেখুন যে 9 থেকে কত কমালে 6 হবে, এই 3 কমালে এই 3টা কিভাবে পেলাম, যে 9 - 6 = 3, তার মানে কি এই দুটোর বিয়োগফল অ্যান্সার, আর কিছুই না। তাহলে বিয়োগ অঙ্ক দিয়েছে, দেখুন কত ঘুরিয়ে কথা বলেছে। তাহলে আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, বিয়োগ করে যা হবে সেটাই বন্ধুরা উত্তর। এবার দশমিকের বিয়োগ আপনি হয়তো জানেন, দেখুন তাহলে তাহলে 53.74 বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, দেখুন এখানে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছে দেখুন। এরপরে বন্ধুরা 45 নম্বর কোশ্চেন অঙ্ক আছে, এর আগে আর অঙ্ক নেই। তাহলে কি বলেছে 45 নম্বর, যে 1 ঘন্টা 1 মিনিট 48 সেকেন্ড সমান সমান কত পার্সেন্ট। তাহলে আমরা এটা কি করবো বন্ধুরা, যে টোটাল অঙ্কটা সেকেন্ডে করতে হবে। ঠিক আছে, তো ডাইরেক্ট আমি খুব শর্টকাটেই করছি। দেখুন 1 ঘন্টার 1 মিনিট 48 সেকেন্ড, আমি একবার লিখে নিচ্ছি যে 1 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, এটা বলেছে 1 ঘন্টার কত পার্সেন্ট এটা বলেছে। এটা হচ্ছে বন্ধুরা আমি প্রশ্নটা জাস্ট লিখে নিলাম। এবার দেখুন এটা আমি কিভাবে করবো, কিভাবে করবো আর কিছু না, শুধু আগে আমরা কি করবো মিনিট ঘন্টাটাকে সেকেন্ড করে নিব। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, 3600 সেকেন্ড করে নিলাম। আচ্ছা, এবার 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড। তাহলে 60 আর 48 মিলে কত হচ্ছে, আপনি যোগ করে নেন। 60 আর 48 লিখে নিয়েছিল, 60 + 48, এটা হচ্ছে উপরে টোটাল সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা দেখুন বলছি যোগ করুন 8, তার এদিকে হচ্ছে 10, 108, আর নিচে কত 3600 সেকেন্ড হলো। তাহলে এটাই বন্ধুরা প্রশ্ন। ঠিক আছে, আমি টোটালটাকে সেকেন্ডে করে নিলাম, যে 108 সেকেন্ড 3600 সেকেন্ডের কত পার্সেন্ট। পার্সেন্ট মানে কি বন্ধুরা, আমরা জানি পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হয়, তাহলে একই রকম পার্সেন্ট চিহ্ন দিতে গেলে উপরে 100 গুণ করতে হবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এই পার্সেন্ট দিয়ে বন্ধুরা এটা দিয়ে 3টা অঙ্ক হলো। ঠিক আছে, এর আগে কি 31, 32 একই প্রশ্ন করেছিল, তাই না, যে আগে যেটা থাকে সেটা নিচে লিখতে হয়। ঠিক আছে, আর ছোট সংখ্যাটা উপরে লিখে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পার্সেন্ট চিহ্ন হয়ে যায়। আচ্ছা, এবার বন্ধুরা কাটাকুটি করুন, দুটো দুটো শূন্য কাটা দিয়ে দেন। ঠিক আছে, এবার কি 3 36 118 সম্ভবত, দেখুন 3 6 18, 3 3 9 10, 3 36 108, আমি কি বললাম 3%, এটাই বন্ধুরা উত্তর। এখন এই 3% কত নম্বর অপশনে আছে সেটা আপনি উত্তর দিয়ে দেবেন বি নম্বর অপশনে। ঠিক আছে, আচ্ছা এরপরে বন্ধুরা 45 এর পরে কি, ওরা দেখুন 46 নম্বর প্রশ্ন কি করেছে, যে 1/4 এবং 1/36 এর মধ্য সমানুপাতি কত। দেখুন বন্ধুরা মধ্য সমানুপাতি বোঝার জন্য আমি টোটালি সঠিক নিয়মটা করছি আগে। দেখুন তাহলে কি আছে 1/4 আর 36 এর মধ্য সমানুপাতি কত, আমি এটা লাস্টে লিখলাম। আচ্ছা কেন লিখলাম দেখুন বলছি, যে মধ্য সমানুপাতি কি মানে বন্ধুরা, মধ্য সমানুপাতি মানে এটা ইস্টু একটা সংখ্যা থাকবে, তারপর ডাবল ইস্টু দিয়ে এই সংখ্যাটাই এখানে থাকবে, তারপর সিঙ্গেল ইস্টু, বাস এই দুটোর মধ্য সমানুপাতি আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, বাস এবার যেটা মধ্য সমানুপাতি বন্ধুরা এই ডাবল ইস্টুর দুপাশেই থাকে, এইভাবে আমাদের সমানুপাতি সংখ্যা লিখতে হয়। ঠিক আছে, এবার বন্ধুরা সমাধান করলে উত্তর হয়ে যাবে, মানে এক্স এর মান বের করলে উত্তর। তাহলে কিভাবে এক্স এর মান বের করবো দেখুন, তাহলে দেখুন এই যে ইস্টু, ইস্টু অপর নাম বন্ধুরা ভাগ, আর কিছু না। তাহলে ভাগ মানে কি 1/4 এর সাথে এক্স ভাগ করা মানে কি এক্সটা এক্স চারের সাথে গুণ হয়ে যাবে। এবার বলা যায় এখানে একটা 1 আছে, তাই না, তাহলে 1/4 এই ভাগটা গুণ করে দিলেন 1 উপরে নিচে এক্স, দেখুন এক্স নিচে চলে আসলো অটোমেটিক। আর ডাবল ইস্টু মানে বন্ধুরা সমান সমান। ঠিক আছে, তাহলে এক্স ভাগ এটা, তাহলে এই ভাগটা আমি গুণ করে দিচ্ছি 36 উপরে নিচে 1, তাহলে নিচে 1 দিলেও যা না দিলেও একই কথা। তাহলে দেখুন বন্ধুরা কি হচ্ছে 1 1 গুণ করলে উপরে 1 হচ্ছে, নিচে 4x সমান সমান 36x হলো। এবার এটা নিচে 1 আছে, এবার বজ্রগুণ করুন, তাহলে এটার সাথে এটা গুণ করতে হচ্ছে, অর্থাৎ 4 ইন্টু এক্স, আমি সবগুলো গুণ দিয়ে লিখছি 36 ইন্টু এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, ইকুয়াল টু 1। এবার দেখুন, এবার কি দেখুন এই দুপাশে আমাদের রুট ওভার করতে হবে, কারণ কি যেহেতু এক্স ডাবল আছে, সংখ্যা থাকলে কোনো ব্যাপার ছিল না। এবার বন্ধুরা দেখুন 4 মানে 2 স্কোয়ার, কারণ একটা 2 বাইরে আসলো। এক্স মানে কি বন্ধুরা দুটো এক্স আছে, তার মানে একটা এক্স বাইরে আসবে। 36 মানে 6 6 36, অর্থাৎ কি দুটো 6 গুণফল, তাহলে একটা 6 বাইরে নিয়ে আসলাম। এবার একই সাথে ইচ্ছা করলে আরো একটা 1 দিতে পারে, তাহলে দুটো 1 আসে, বাইরে একটা 1 আসবে। সুতরাং আমাদের করতে হবে কি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত 1/6 দুগুণে 12, এবার ওটা নিচে চলে গেল। তাহলে এটাই বন্ধুরা অ্যান্সার, আর এটা অপশন নাম্বার ডিতে আছে। ঠিক আছে, এবার বন্ধুরা এই অঙ্কটা শর্টকাটে কিভাবে করবেন, যখন দেখবেন সংখ্যা দুটো সংখ্যায় বাই আকারে আছে, ডাইরেক্ট কি করবেন সেটার বন্ধুরা বর্গমূল করে দিবেন, যা বর্গমূল হবে সেটাই বন্ধুরা উত্তর। অর্থাৎ কি 1/4 আছে, 1/36 আছে হলো, এটার বর্গমূল যা আসবে তাই বন্ধুরা উত্তর, আর কিছু না। ঠিক আছে, তাহলে উপরটুকু আপনি সেট হলেন না, দেখুন তাহলে বর্গমূল করুন। 1/4 এর বর্গমূল কত 1/2, কারণ কি 1 এর বর্গমূল 1ই থাকে, তাই না, 4 মানে 2 দুগুণে 4, তাহলে দুটো 4, দুটো 2 ভিতরে আসে, বাইরে একটা আসলো, একই রকম। ঠিক আছে, 36 6 6 36, তার মানে একটা 6 আসলো, তাহলে সমান সমান কত 6 দুগুণে 12, তাহলে 1/12 দেখুন উত্তর চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা শর্ট। অর্থাৎ মধ্য সমানুপাতির অঙ্কে যখন বাই আকারে থাকবে তাহলে আমরা ডাইরেক্ট কি করে দেবো বর্গমূল করে দেবো, বাই আকারে না থেকে যদি ডাইরেক্ট সংখ্যাও থাকতো তাও একই একই নিয়ম। ঠিক আছে, মধ্য সমানুপাতি মানেই হচ্ছে সংখ্যা দুটির বর্গমূল, আর কিছু না। ঠিক আছে, তাহলে বন্ধুরা এরপরে দেখুন কি আছে 47 নম্বর, প্রতি কেজি আমের দাম 20 টাকা থেকে বেড়ে 23 টাকা হয়েছে,
দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি বন্ধুরা ধরতে গেলে 5-6 এর অঙ্ক, ঠিক আছে। প্রতি কেজি আমের দাম 20 টাকা থেকে 23 টাকা হয়েছে। তাহলে বন্ধুরা কত টাকা বাড়লো? 3 টাকা বাড়লো। তাহলে 20-তে বেড়েছে 3, মুখোমুখি অঙ্ক করা যায়। 20 টাকা ছিল আগে, এখন হয়েছে 23 টাকা। তার মানে কি 3 টাকা বেড়েছে। তাহলে 20 টাকায় বেড়েছে 3 টাকা, তাহলে 100 টাকায় কত বাড়বে সেটা বন্ধুরা উত্তর হয়ে যায়। 3 আগে লিখুন, তার নিচে 20 ইন্টু 100। তাই না? আমি কি বলেছিলাম যে পার্সেন্ট চিহ্ন দিতে গেলে একটা 100 দিয়ে গুণ করতে হয়, আর কিছু না। তাহলে বেড়েছে 3, তাই না? কততে বেড়েছে? 20তে। তাহলে 20টা নিচে দিন, তাহলে আপনার এগুলো কিছু লেখার প্রয়োজন হবে না, তাই না? ডাইরেক্ট 100 দিয়ে গুণ, 5 20তে 100, তাহলে 3-5 কত? 15%। এটা বন্ধুরা দেখুন কত নম্বর অপশনে আছে, সেটা উত্তর হবে, অর্থাৎ অপশন নম্বর সি। তাহলে কি সহজ হলো অঙ্কটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখুন 48 নম্বর। দুজন শ্রমিকের প্রতিদিনের আয়ের অনুপাত 4:3। যদি একজন শ্রমিক অন্যের থেকে 9 টাকা বেশি পায়, তাহলে প্রথম শ্রমিকের প্রতিদিনের আয় কত? দেখুন আমি এখানেই করাচ্ছি, আর সেকেন্ড পেজে যাচ্ছি না। বলছে যে প্রতিদিনের আয়ের অনুপাত কত? 4:3 দুজন শ্রমিকের, ঠিক আছে। এবার কি বলেছে, যদি একজন শ্রমিক অন্যজনের থেকে 9 টাকা বেশি পায়। আমি এই অনুপাত থেকেই দেখুন বার করতে পারি। দেখুন এই 4 থেকে 3 বিয়োগ করুন, কত হচ্ছে? 1। তাহলে 1, তার মানে কি একজন আর একজনের সাথে 1 টাকা বেশি পায় আমাদের হিসাবে, এটাই যদি বেতন হতো, তাই না? 4 আর 3টাই যদি বেতন হতো, তাহলে কি এই দুটোর বিয়োগফল মানে কি একজন আর একজনের থেকে এত টাকা বেশি পায়। আর এখানে বলেছে কত টাকা বেশি পায়? 9 টাকা বেশি পায়। এটাই বলেছে দেখুন, যে একজন শ্রমিক অন্যজনের থেকে 9 টাকা বেশি পায়, হলো। তাহলে এই 9 আর 1 একই জিনিস, তাই না? এই 9 টাকাটা 1 টাকা, তাই না? তাহলে আমি লিখতে পারি কি, যে 1 সমান সমান 9, ঠিক আছে। তাহলে এবার বলেছে প্রথম শ্রমিকের বেতন কত, তাহলে প্রথম শ্রমিকের কত ছিল? 4, তাহলে 4 সমান সমান কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 1 সমান সমান যদি 9 হয়, তাহলে 4 সমান সমান কত? 4 ইন্টু 9, 36, তাই না? অর্থাৎ প্রথম শ্রমিকের বেতন কত টাকা? 36 টাকা। এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে। আর কিছু আপনার করার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এই অপশনটা দেখুন অপশন নাম্বার ডি তে আছে, হলো। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর 48 নম্বর অঙ্কের। এরপরে বন্ধুরা দেখুন পরে, তাহলে কি 49 49 নম্বরে কি বলেছে? বলেছে যে বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে সুতপার থেকে 10% কম নম্বর পেয়েছিল, ঠিক আছে। তাহলে একটা পরীক্ষায় দুজন, একজন হচ্ছে মহুয়া, একজন হচ্ছে সুতপা, ঠিক আছে। এবার কি মহুয়া সুতপার থেকে 10% কম নম্বর পায়। এবার প্রশ্ন করেছে মহুয়া পেয়েছিল 81 নম্বর, তাহলে সুতপার নম্বর কত? খুব সহজ অঙ্ক বন্ধুরা, দেখুন আমি একটু বুঝিয়ে বলছি। যে মহুয়া আর হচ্ছে সুতপা, এই আমি লিখে নিলাম। কে কার চাইতে কম পায়? যে মহুয়া অঙ্কে সুতপার থেকে 10% কম পায়, অর্থাৎ সুতপা যদি 100 পায়, তাহলে মহুয়া পাবে 10% কম, অর্থাৎ 90 পাবে, হলো। এবার কে কত পেয়েছে? পরের লাইনটা কি বলেছে? বলেছে যে মহুয়া পেয়েছিল 81, তাহলে মহুয়া পেয়েছিল কত? 81, তাহলে সুতপা পাবে কত? এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখুন কিভাবে বের করছি। আমি কি করবো, যেখানে সমান সমান দিলাম, দাঁড়িয়ে যদি করি, তাহলে সে সমান সমান উপরের সংখ্যাটাকে লিখলাম, এবার ইন্টু দিয়ে এই দুটো উপর নিচে লিখবো। কিভাবে লিখবো দেখুন। দেখুন বন্ধুরা 49 নম্বর প্রশ্নটা কি এসেছিল? প্রশ্ন এসেছিল যে বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে সুতপার থেকে 10% নম্বর কম পেয়েছিল। মহুয়া পেয়েছিল 81 নম্বর, তাহলে সুতপার নম্বর কত? তাহলে দেখুন বন্ধুরা 10% কম পাওয়ার মানে কি? কে কম পেয়েছে? মহুয়া পেয়েছে সুতপার থেকে কম। তার মানে সুতপা যদি 100 পেত, তাহলে মহুয়া 10 কম পেত, তার মানে কত পেত? 90। কিন্তু বলেছে মহুয়া পেয়েছিল 81, তাহলে সুতপা কত পেয়েছিল? এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট আমি অঙ্কটা করতে পারি, যে প্রথমে আমরা এই যেখানে প্রশ্ন চিহ্নটা দিলাম তার উপরে কত আছে? 100টা লিখলাম। এবার কি এই সংখ্যাটা বন্ধুরা উল্টে যাবে, অর্থাৎ 81 উপরে 90 নিচে। এবার কাটাকাটি করুন, যা হবে উত্তর। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি 81 উপরে 90 নিচে লিখবো, ঠিক আছে। সেটার কারণ হচ্ছে বন্ধুরা দেখুন, যে মহুয়া তো সুতপার থেকে কমই পাবে। কত? 10% কম, মানে কম পেয়েছে, তার মানে মহুয়া 90 পেলে সুতপা পাবে 100, তাই না? তাহলে এবার মহুয়া তো 90 পায়নি, কত পেয়েছে? 81 পেয়েছে। তাহলে অবশ্যই সুতপা 100 পাবে না, তার থেকে কম পাবে। তাহলে এই দুটো সংখ্যায় যখন কম হবে, তখন এটাকে বলা হয় সরল সম্পর্ক, ঠিক আছে। সরল সম্পর্ক হলেই আমরা কি লিখবো? এটা উল্টিয়ে লিখবো, ঠিক আছে। 81 উপরে 90 নিচে। আপনি যদি 7-6 7 এবার 6 যদি তোরাশেখ নিয়মের অঙ্ক শিখে থাকেন, সেই নিয়মটা এখানে করছি বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা দেখুন, তাও যদি না বুঝে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই অন্য নিয়মে করবো। দেখুন 0 0 কাটা, 9 9 9 9 81, তাহলে এখন কথা হলো এই 10 আর 9, তাহলে 9 10 কত? 90। অর্থাৎ মহুয়া যদি 81 পায়, সুতপা পাবে কত? 90। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আর এই উত্তরটা অপশন নাম্বার ডি তে আছে, ঠিক আছে। তাহলে চলে গেল আমাদের 49 নম্বর প্রশ্ন। দেখুন বন্ধুরা 54 নম্বর প্রশ্ন। তো এইরকম প্রশ্ন বন্ধুরা সব পরীক্ষায় প্রায় একটা থাকে, ঠিক আছে। 1083 সংখ্যার সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কত সংখ্যাটা? 1083, ঠিক আছে। এটা অনেক বড় সংখ্যাও দেয় অনেক সময়। তো এই সংখ্যার সাথে কত গুণ করলে গুণফলটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা বন্ধুরা প্রশ্ন করেছে, দেখুন। তাহলে কিভাবে করবো অঙ্কটা বন্ধুরা? এটা ডাইরেক্ট আমরা কি করবো? লসাগু করবো। কারণ এই সংখ্যার সাথে তো অনেক সংখ্যাই গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন 1083 সাথে আরো 1083 যদি গুণ করি, তাহলে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার জন্য আমরা কি করবো বন্ধুরা? এটাকে লসাগু করবো। লসাগু করে দেখবো কোন সংখ্যার জোড়া মিলবে না, সেটা বন্ধুরা উত্তর হবে। তাহলে কতবার যাবে? 2বার যাবে না, 3বার যাবে। 3 তিরিখে 9, এখানে আছে 10, এক বেশি হলো 8, একটা 8 রেখে বসলে 18 হচ্ছে। 3 6 18, এখানে একবার যাবে 3 অক্ষে 3, তাহলে 361 বন্ধুরা। তাহলে অ্যান্সার হচ্ছে 3। কিভাবে বুঝলাম? কারণ 361 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। এটা সম্ভবত 17 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি আচ্ছা করিয়ে দিচ্ছি, দেখুন। তাহলে দেখুন বন্ধুরা এখানে কোনো বার যাবে না, একমাত্র 19 বার যাবে, কারণ 19 একটা মৌলিক সংখ্যা। তাহলে 19 কে 19 দিয়ে গুণ করলে 361 হয়।
তাহলে আমি কি বলেছিলাম যে 3 অ্যান্সার, কারণ কি এই দেখুন এই সংখ্যাটা মানে হচ্ছে 3 ইন্টু 19 ইন্টু 19 হলো, অর্থাৎ দুটো 19 আছে, 3-এর কোনো জোড়া নেই, তাহলে যার জোড়া থাকবে না সেটা বন্ধুরা উত্তর। কারণ কি পূর্ণবর্গ হতে গেলে একই সংখ্যার গুণফল লাগে, তাহলে এখানে যদি আরো একটা 3 দিই তাহলে 3 ইন্টু 3 আর 19 ইন্টু 19, তাহলে সবগুলো জোড়া থাকলো, তার মানে বন্ধুরা অ্যান্সার কত 3, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ 3 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এই অপশনটা কত নম্বর আছে দেখো, সেটা হচ্ছে উত্তর, তাহলে 3 আছে অপশন নাম্বার বি, ঠিক আছে। এরকম প্রশ্ন বন্ধুরা অন্য সংখ্যা দিয়েও করতে পারে, আপনি কি করবেন লসাগু করবেন, লসাগু করে দেখবেন যার জোড়া মিলবে না সেটা উত্তর। অনেক সময় দুটো সংখ্যা জোড়া মিলে না, এবার দুটো সংখ্যা যদি জোড়া না মিলে তাহলে সেই দুটো সংখ্যা পরস্পর গুণ করতে হবে, অর্থাৎ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা সংখ্যা আসলো 3 এরও জোড়া নেই, মনে করুন আর একটা সংখ্যা আসলো 2 এরও জোড়া নেই, তাহলে কত অ্যান্সার হবে বন্ধুরা 3 দুগুণে 6, ঠিক আছে, অর্থাৎ আরো 6 গুণ করতে হবে, ঠিক আছে। এই যে যেটা পেলাম সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। 56 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 56 বলেছে এ ও বি একটি কাজ একসঙ্গে 12 দিনে সম্পন্ন করে, বি একা কাজটি করলে 30 দিনে সম্পন্ন হয়, তাহলে এ যদি একা করে কত দিনে সম্পন্ন হবে। এই বন্ধুরা খুব সহজ অঙ্ক, আর এই ধরনের প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, ঠিক আছে, এ বি দিয়ে। আচ্ছা, তাহলে কি যে এ আর বি একত্রে যদি করে তাহলে কতদিন টাইম লাগে, 12 দিন, তার মানে একদিনে দুজনে মিলে কি 1/12 অংশ কাজ করবে, ঠিক আছে। আর কি যে বি যদি একা করে তাহলে তার সময় লাগে হচ্ছে 30 দিন, অর্থাৎ বি একা একদিনে 1/30 অংশ কাজ করবে। আবার বলছি যে এ বি দুজনে মিলে 12 দিন সময় লাগে একটা কাজ করতে, এটা মানে এবি মিলে যদি কাজ করে তাহলে একদিনে বন্ধুরা এই অংশ কাজ হবে, ঠিক আছে, উপরে একদিন নিচে 12 দিনে যা হবে তাই। এবার বি একা করে 30 দিন লাগে, তার মানে একদিনে করবে 30/1/30 অংশ কাজ। এবার এই যে বিয়োগটা পাবো এটা কার কাজ পাবো বন্ধুরা, এ এর কাজ, অর্থাৎ এ এই বিয়োগ ফলটা করবে একদিনে, ঠিক আছে। তাহলে এই বিয়োগ ফলটা আমি করে দিচ্ছি, দেখো আমি লসাগু করছি না, ডাইরেক্ট আমি গুণ দিয়ে করছি, দেখুন 12 কাটা 30 থাকছে, মাইনাস 30 কাটা 12 থাকছে, তাহলে 30 থেকে 12 বিয়োগ করুন, 8, এদিকে হচ্ছে 2 আর 1-3, নিচে হচ্ছে 12 ইন্টু 30, কাটারি করুন 6 দিয়ে, 3 6 18, 6 2 12, 3 10 30, তাহলে কি থাকলো 1/20, এই 20টাই বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে নিচে যা আসবে সেটা উত্তর, কারণ কি দেখুন কারণটা বোঝাচ্ছি, দেখুন তাহলে 1/20 অংশ আসলো, তাহলে এই 1/20 অংশ কাজ এ একা করে কতদিনে, একদিনে, তাই না। আমরা কি বের করলাম, এই একদিনে কতটুকু কাজ করবে সেটা বের করলাম, তাহলে 1/20 অংশ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে কতদিনে, ঠিক আছে। এটা যদি লেখার দরকার নেই তাহলে কি এই ভাগটা গুণ হয়ে যাবে, উপরে 20 নিচে 1, তাহলে এক কাটা হলো কত 20 দিন, এগুলো তো আর করার দরকার নেই, ঠিক আছে। তো আমি করালাম কিসের জন্য, যাতে আপনি বুঝেন যে কেন 20 অ্যান্সার হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কাটারি বা এই যোগ বিয়োগটা করে নিচে যা পাবো সেটা উত্তর। তো অনেক সময় দেখা যায় উপরে একটা সংখ্যা থাকে, তখন উপরের সংখ্যা থাকলে কি করতে হবে, উপরের সংখ্যা দিয়ে নিচেটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এরকম আমি অনেক আগে দিয়েছি, তাই যাই হোক। আমার কি বলেছে বন্ধুরা, লাভ ক্ষতির অঙ্ক থেকে এসছে, তো লাভ ক্ষতির অঙ্ক একটা বন্ধুরা চলেই আসে। তো দেখুন এর আগে অর্থাৎ 2019 সালে কি এসেছিল বন্ধুরা, খুব সহজ, সেটা আমি করে দিয়েছি দেখুন আগের পার্টটায়। তো দেখুন যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করা এক ব্যক্তির 10% ক্ষতি হলো, তাহলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। খুব সহজ অঙ্ক বন্ধুরা, দেখুন কিভাবে করে দেখুন যে ক্ষতির মানে কি বন্ধুরা, 10% ক্ষতি, আমি ডাইরেক্ট করাচ্ছি। 10% ক্ষতি এর মানে কি, ক্ষতি এর মানে হচ্ছে যদি 100 টাকায় কিনে থাকে 10 টাকা ক্ষতি, অর্থাৎ বিক্রি করতে হবে কত টাকায়, 90 টাকায়। 100 টাকায় কিনে আমি 90 টাকায় যদি কাউকে বিক্রি করে দিই তাহলে 10 টাকা ক্ষতি, ঠিক আছে, এটা হচ্ছে মানে। তাহলে 100 টাকায় কিনে আমরা কি করবো বন্ধুরা, ক্রয় মূল্য বের করবো, যেটা বের করবো সেটা সবসময় উপরে থাকবে, ঠিক আছে। তাহলে 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি করবে, 90 টাকায়, হলো, তাহলেই তার 10% ক্ষতি। এবার তিনি কিনেছিলেন কত টাকায়, 180 না, বিক্রি করেছিলেন কত টাকায়, 180 টাকায় বিক্রি করেছেন, তাহলে এখানে আমি কি করবো 180 লিখে দিই, বাস। এবার যে কাটাকাটি করে যা পাবো সেটাই বন্ধুরা কি মূল্য, ক্রয় মূল্য। আমরা কি বের করছি, এটা ক্রয় মূল্য, আগের না লিখে আমি পরে লিখলাম যদিও, দেখুন তাহলে ক্রয় মূল্য বের করতে হলে কি করবো, যে 10% ক্ষতির মানে হচ্ছে 100 টাকায় ক্রয় করে 90 টাকায় বিক্রি করতে হবে, ঠিক আছে, সেটা আমি লিখে নিলাম। এবার 180 যাই দেওয়া থাকে এটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমি গুণ অবস্থায় লিখে দিলাম, তাহলে 90 দুগুণে 180, তাই না, দুইবার দিলাম, তাহলে এখানে কত পেলাম 200, তাহলে ক্রয় মূল্য সমান সমান কত টাকা, 200 টাকা, হলো, এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। এবার যা প্রশ্ন করুক অ্যান্সার করে দিতে পারবেন। বলছে যে তিনি যদি বিক্রি করেন তাহলে 10% লাভ করতে হবে, 10% লাভ করতে হবে, তাহলে 10% লাভ করতে গেলে তার বিক্রি মূল্য কত হবে, কি বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, বাস। এইবার বন্ধুরা আমরা কি করবো, 10% লাভে বিক্রি মূল্য বের করবো, হলো। তাহলে বিক্রি মূল্য বের করতে গেলে উপরে বিক্রি মূল্য লিখতে হবে, তাহলে 10% লাভের মানে কি বন্ধুরা, যে 100 টাকা যদি ক্রয় করেন তাহলে 10 টাকা লাভ করতে হবে, তার মানে 110 টাকা বিক্রি করতে হবে, এটা 10 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে, বাস। আমরা 110 কেন করে লিখলাম, কারণ আমরা বিক্রি মূল্য বের করবো, ঠিক আছে। আগে ক্রয় মূল্য বের করেছিলাম, তাই কি 100 টাকায় ক্রয় করেছিলেন তাই এটা উপরে লিখেছি, বাস। এবার বিক্রি মূল্য বের করবো, তার জন্য 110 উপরে। এবার কি এই 200 টাকা কি বন্ধুরা, ক্রয় হোক বিক্রয় হোক আপনি গুণ অবস্থায় এখানে লিখে দিবেন, ঠিক আছে, কারণ এই 200 টাকা ছিল তার ক্রয় মূল্য, বাস। এবার কাটাকাটি করুন, 100 দুগুণে 200, তাহলে 11 দুগুণে 22, তাহলে কি 220 টাকা, এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে। এটা বন্ধুরা মুখোমুখি করা যায়, তার কারণ কি দেখুন 100 টাকায় যদি 10% লাভ করে মানে 100 টাকায় 10 টাকা লাভ করবে, তার মানে 200 টাকায় 20 টাকা লাভ করতে হবে আর কিছুই না, কারণ তার 200 টাকায় কি মূল্য, ক্রয় মূল্য,
এরপরে বন্ধুরা 61 নম্বর প্রশ্ন, এর আগের অঙ্ক আসেনি। বলেছে দুটি সংখ্যার গুণফল 15,552, তাদের গসাগু 36 হলে লসাগু কত? তাহলে কি বন্ধুরা, খুব সহজ অঙ্ক। আপনি যদি সূত্রটা জানেন তাহলে এটাও খুব সহজ অঙ্ক। দেখুন, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, এটা হচ্ছে সূত্র বন্ধুরা। তাহলে আমি সূত্রটা আচ্ছা লিখে নিচ্ছি। যে লসাগু ইন্টু গসাগু লিখলাম সমান সমান সংখ্যা দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বলা যায় প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল, এটা হচ্ছে বন্ধুরা সূত্র লসাগু গসাগু, ঠিক আছে? তাহলে আপনি কিছুই না, শুধু মান বসান। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 15,552, তাহলে গুণফলটা আমি লিখে নিলাম 15,552, তিনটা পাঁচ একটা দুই, গুণফল লিখে নিলাম। এবার লসাগু গসাগুর মধ্যে 36 দেওয়া আছে গসাগু, ঠিক আছে? তাহলে লসাগু ইন্টু 36, এই গসাগুর মান বসালাম সমান এটা। এবার কি লসাগু চেয়েছে, তাহলে লসাগু সমান সমান কত? 15, 55, 2, এই যে নিচে 36 আসবে। তার মানে কিচ্ছু না, শুধু ভাগ অঙ্ক দিয়েছে। এবারে কাটাকাটি করুন, যা হবে তাই হচ্ছে উত্তর। কাটাকাটির ফলটা যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা উত্তর। হলো 6 দুগুণে 12, এখানে আছে 15, 13, 14, 15, 3 থাকলো 35, 5, 6, 30, আরো থাকলো 5, 55, তাই না? এবার 6, 8, 48, 6, 9, 54, 55 ছিল, তাহলে এক বেশি 12, 6 দুগুণে 12, ছোট লিখলাম। আচ্ছা 6, 6, 36, একবার হয়ে যাচ্ছে। এটাও 6 দিয়ে যাবে। দেখুন 4, 6, 24, এখানে 25 আসে, এক ছিল 19, 3, 6, 18, একে 19, এক থাকলো 6, 12, 6 দুগুণে 12, তাহলে কত হলো বন্ধুরা দেখুন 432। এটাই বন্ধুরা লসাগু, অর্থাৎ অপশন নম্বর কত আছে 432 আছে, অপশন সি, ঠিক আছে? এটাই অঙ্ক। এরপরে 61 পরে বন্ধুরা দেখুন 62 নম্বর প্রশ্নটা অঙ্ক এসছে। দেখুন বন্ধু 62 নম্বর প্রশ্নটা আমি তোরাশিক নিয়মে করাচ্ছি। দেখুন কি বলেছে, একটি শিবিরে 30 জন শিশু ছিল, 30 জন শিশু ছিল, তাদের 18 দিনের খাবার মজুদ ছিল। হলো, আচ্ছা এবার শিবিরে আরো 6 জন শিশু যোগদান করলো, তাহলে কি 30 জন ছিল, আরো যদি 6 জন যোগদান করে তাহলে কত হবে? 36 জন, লেখার প্রয়োজন নেই। তাহলে এই খাবারে আর কতদিন চলবে, এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন। দেখুন তোরাশিক নিয়মের অঙ্কগুলোর একটা সুবিধা আছে যে একবারে করা যায়, ঠিক আছে? কিন্তু আপনার একবারে শুধু একটু বুঝতে হবে, ঠিক আছে? এটা ছিল শিশু, আমি বোঝানোর জন্য লিখছি, দেখুন শিশু, আর এটা ছিল খাবার। হলো যে 30 জন শিশুর 18 দিনের খাবার ছিল। হলো, এবার সেই খাবারটা 30 জনে না খেয়ে 36 জনে খাবে, তাহলে অবশ্যই কম দিন চলবে, কারণ কি লোক বেড়ে গেল, তাহলে কি কম দিন চলবে। তাহলে এইটা যদি আপনি বুঝেন যে এই সংখ্যাটা বেড়ে গেলে এটা কমে যায়, বা এটা বাড়লে এটা কমে যায়, আবার এটা কমলে এটা বেড়ে যায়, এরকম তখন দেখবো যে লোক সংখ্যা বেড়ে গেলো খাবার কম দিন চলবে, বা লোক সংখ্যা কমে গেল খাবার বেশি দিন চলবে। এরকম কিছু হওয়া মানে এই সংখ্যাটা কি হবে, যেমন আছে তেমন থাকবে, উল্টে যাবে না, ঠিক আছে? যেমন আছে তেমন মানে কি 30 উপরে ছিল উপরেই থাকবে, নিচে 36টা নিচে ছিল নিচেই থাকবে, ঠিক আছে? এবার যদি দেখুন যে এটাও বেড়ে যাওয়াতে এটাও বেড়ে যায়, এটা কমে যাওয়াতে এটাও কমে যায়, তার মানে সেটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা উল্টে যাবে না, তার কারণ কি শিশুর সংখ্যা বেড়ে গেছে, খাবারের দিনের সংখ্যা কমে যাবে, বাস। তাহলে একটা বেড়ে একটা যদি কমে যায় তাহলে সেটাকে আমরা যে অবস্থায় আছে 30 উপরের সংখ্যা উপরেই থাকবে এই বাইরের, ঠিক আছে? আর নিচের সংখ্যা 36, 36 নিচেই থাকবে, তাহলে 18 দুগুণে 36, 15 দুগুণে 30, তাহলে অঙ্ক দেখুন সেকেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই নিয়মটা অবশ্যই সুন্দর নিয়ম, ঠিক আছে? তাহলে 15 দিন, অর্থাৎ এই 6 জন শিশু যোগ দেওয়ার ফলে তাদের আর 18 দিন চলবে না, চলবে কতদিন? 15 দিন, বাস। এটাই বন্ধুরা 62 নম্বর। আর এটা আছে কোন অপশনে? অপশন নাম্বার বি। হলো, আচ্ছা এরপরে দেখুন 62 পরে। তাহলে বন্ধুরা 63 নম্বর প্রশ্ন কি করেছে, শুধু একটা বোঝার ব্যাপার, তাহলে অ্যান্সার হচ্ছে খুব সহজ। দেখুন অঙ্ক খুব সহজ। বলছে একটি 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক প্রায় আসে। মনে রাখবেন, কোনো ট্রেন কোনো একটা ইলেকট্রিক খুঁটিকে কিংবা একটা গাছকে কিংবা একটা লোককে অতিক্রম করার মানেই হচ্ছে সেই ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে, ঠিক আছে? তাহলে এখানে বলছি কি 360 মিটার লম্বা ট্রেন, মানে ট্রেনটার লম্বা কত? 360, 360। এই 360 মিটার লম্বা ট্রেন কি করবে, একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করবে 18 সেকেন্ডে। এবার প্রশ্ন করেছি কি ট্রেনটার গতিবেগ কত? কিচ্ছু না বন্ধুরা, এই যে 18 সেকেন্ডে এটা যায় 360 যায়, উল্টো করে করাচ্ছে যদিও, তাহলে 18 সেকেন্ডে 360 যাবে, তার কারণ কি একটা খুঁটিকে একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাও। তাহলে 18 সেকেন্ডে 360 যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, সেটা গতিবেগ ট্রেনটার, আর কিছু না, ঠিক আছে? তাহলে আমি কি করবো, এই দুটো সংখ্যা কাটাকাটি করবো, তাহলে উত্তর। তাহলে 18 কত, 18, 18 দুগুণে 36, একটা শূন্য, তাহলে 1 সেকেন্ডে 20 মিটার যাবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, এটা উত্তর হওয়ার কথা। কিন্তু বন্ধুরা উত্তরটা কি ঘন্টায় হয়তো দেওয়া আছে, দেখুন তাহলে উত্তরটা সেকেন্ডে যদি দেওয়া তাহলে এটা অপশন পেয়ে যেতেন, কিন্তু উত্তর দেওয়া আছে ঘন্টায়। অর্থাৎ আমি এটা কি বলেছি যে 1 সেকেন্ডে যায় 20 মিটার, তাহলে 3600 সেকেন্ডে কত যাবে সেটা উত্তর। তাহলে 36 গুণে কত, 72, বাস 72 দিয়ে যেটা অপশন আছে সেটা ডাইরেক্ট উত্তর দিয়ে আসবে। তাহলে এটাকে আমরা কত দিয়ে গুনবো, যেহেতু এটা কি আছে 1 সেকেন্ড, তাই না? যে 1 সেকেন্ডে যায় 20 মিটার, হলো, তাহলে কি 3600 সেকেন্ডে কত দূর যাবে, কারণ 3600 সেকেন্ড মানে কি 1 ঘন্টা, তাই না? তাহলে 20 সাথে কি 3600 গুণ করতে হবে, গুণ করুন 36 দুগুণে 72, 3টা 0। এবার এটা কি মিটার আছে, মিটার পর এটা এখন ঘন্টা লিখতে পারি আমরা, ঠিক আছে? এই এবার এবার কি 3টা 0 কাটা দিলে এটা কি মিটারটা কিলোমিটার হয়ে যাবে, আর কিছু না। তাহলে আমার
আর না করলেও চলবে, কারণ এই 72 দিয়ে অপশন একটাই পাবেন, ঠিক আছে। তাহলে 72 কিমি পার ঘন্টা, ঠিক আছে। আপনি মিটার থেকে কিলোমিটার বা কিলোমিটার থেকে মিটার বানানোর নিয়ম যদি নাও জানেন, আপনি কি করবেন, যে 72 সাথে অনেকগুলো শূন্য এসে শূন্যগুলো বাদ দিয়ে দিন, ঠিক আছে। দেখুন 72 অনেক সময় 7.2 থাকতে পারে উত্তরে, ঠিক আছে। তাহলে আপনি 7.2 যেটা অপশন আছে সেটা দিয়ে দিবেন। আপনি যদি কিলো একটু ডেকামিটার এগুলো নাও জানেন, তাও এই অঙ্কটা ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা 63 পরে কি অঙ্ক আছে সেটা দেখুন। তো বন্ধুরা 64 নম্বর প্রশ্ন, এটা কি বলেছে, যে যদি একটি কাপড়ের বিক্রিত মূল্য 80 টাকা হয়, কাপড়টি 25% লাভ করবে, তাহলে কাপড়টির দাম কত? দাম মানে ক্রয় মূল্য কত। একটু আগে আমি বললাম বন্ধুরা, যে পার্সেন্টের অঙ্ক আপনি দেখবেন যেটা বের করতে বলবে সেটা উপরে লিখবো, অর্থাৎ 25% কি করবে, লাভ করবে। হলো 25% লাভের অর্থ কি বন্ধুরা, 25% লাভের অর্থ হচ্ছে যদি 100 টাকায় কোনো জিনিস কেনা থাকে, ক্রয় করা থাকে, তাহলে কি 125 টাকা বিক্রি করতে হবে। হলো, এখানে কি প্রশ্ন করেছে, যে কাপড়টির দাম কত, দাম মানে কি ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে এটা আমরা ভুল প্রসেস, ঠিক আছে। এই আমরা বিক্রি মূল্য উপরে লিখবো না, কারণ আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, অর্থাৎ 100 লিখবো উপরে, নিচে লিখবো 125। হলো, এবার এটা কি বের করছি বন্ধুরা, ক্রয় মূল্য বলবেন। এখানে যদি বলেনি যে ক্রয় মূল্য কত, কারণ কাপড়টির দাম কত এটা প্রশ্ন করেছে, তাহলে দাম মানে ক্রয় দাম, ঠিক আছে। তাহলে 25% লাভের অর্থ বন্ধুরা, যে 100 টাকা যদি কিনে থাকে 125 টাকায় বিক্রি করতে হয়। হলো, এবার কি কি মূল্য দেওয়া আছে এখানে, যে 80 টাকা যদি বিক্রি মূল্য হয়, তাহলে এটা 80 টাকা, এটা বিক্রি মূল্যই থাক আর ক্রয় মূল্য থাক, এটা বন্ধুরা এখানে গুণই হবে সবসময়, ঠিক আছে। আর শুধু আমি এই সংখ্যাটাই পার্সেন্ট থেকে যে দুটো সংখ্যা আসবে তার মধ্যে আমরা যেটা বের করবো সেটা নোটও লিখবো। তাহলে 25% লাভের অর্থ হচ্ছে যদি 100 টাকায় ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রি করতে হবে 125 টাকা, তাহলে এই 125 বিক্রি মূল্যটা নিচে লিখলাম, আর এটা এখানে লিখলাম, বাস। এখন আপনি কাটাকাটি করুন, তাহলে আমরা ক্রয় মূল্যই পাবো, ঠিক আছে। কারণ উপরে যেটা লিখবেন সেটাই আমি এখানে পাবো, ঠিক আছে। আর এই দুটো সবসময় এরকমই থাকে। আচ্ছা, এবার কাটাকাটি করুন, 25 দিয়ে 4 25 100, 5 25 125, 5 ষোলো 80, এবার 4 ষোলো কত 64, তাহলে 64 টাকা ছিল জিনিসটার দাম। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এবার 64 কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার সি, বাস অঙ্ক শেষ। তাহলে বন্ধুরা এরপরে 67 নম্বর প্রশ্ন, কারণ এর আগের প্রশ্ন দুটো প্রশ্ন ছিল, যে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে। তাহলে এটা আপনারা হয়তো জানেন, যে রাজ্যসভার সভাপতি করেন বন্ধুরা উপরাষ্ট্রপতি, ঠিক আছে। একটা আমি প্রশ্ন বলে দিলাম। আচ্ছা, এরপরে 67 নম্বর প্রশ্ন, এটা অঙ্ক করেছে, যে মোহন একটি রেডিও 675 টাকায় কিনলো এবং 12% লাভে সেটি বিক্রি করলো, তাহলে বিক্রিত মূল্য কত। তাহলে বন্ধুরা খুব সহজ অঙ্ক, ঠিক আছে। দেখুন, যে 675 টাকায় কিনলো, কিনলো মানে কি, এটা ক্রয় দাম। এবার চেয়েছে কত, বিক্রি মূল্য। তাহলে একটু আগে আমি বললাম যে লাভ ক্ষতির অঙ্কে পার্সেন্ট থেকে একটা সূত্র আসবে, যে 12% কি করবে, লাভ করবে, ঠিক আছে। 12% লাভ করবে। এবার প্রশ্ন কি চেয়েছে, যে বিক্রি মূল্য কত। তাহলে বিক্রি মূল্য যখন আমরা বের করবো, ঠিক আছে, বিক্রি মূল্য যখন আমরা বের করবো, এই 12%-এর দুটো সংখ্যার মধ্যে যেটা বিক্রি মূল্য পাবো সেটা আমি উপরে লিখবো। তাহলে 12% লাভের অর্থ কি, যে 100 টাকায় যদি ক্রয় করা হয়, তাহলে কি 112 টাকায় বিক্রি করতে হবে, কারণ 12 টাকা লাভ, 12 টাকা বেশি বিক্রি করতে হবে, বাস। এবার আপনি এর সাথে গুণ করে দিবেন কি, যেটা দেওয়া আছে, মানে যা দেওয়া থাকে। 675 টাকায় তিনি ক্রয় করেন, তাহলে 675, ঠিক আছে, 675, এটা কি করবো, আমি গুণ করবো, এখানে সবসময় একই হবে, ঠিক আছে। শুধু আমরা যেটা বের করবো সেটা উপরে লিখবো, বাস। এটুকু আপনি মনে রাখবেন, যত কঠিন প্রশ্নই থাক আপনার কাটাকাটি মানেই অঙ্ক শেষ, ঠিক আছে। এবার কাটাকাটি করুন, দেখুন কত দিয়ে 4 দিয়ে যায়, 4 25 100, 4 দুগুণে 8, 9 10 11, এই 3 2 আগে বসেন 32, 4 8 32 হলো। এবার কি নিচে 25 আছে, 25 দিয়ে ডাইরেক্ট করা যায়, আচ্ছা 5 দিয়ে করি, 5 5 25, 5 13 65, আর 67 থেকে কত থাকলো, 2 থাকলো 25, 5 5 25, এলো কাটা 5 ওকে 5, 5 দুগুণে 10 35, 5 7 35, তাহলে থাকলো 28 আর 27। এই দুটো গুণ একটু কঠিন হবে বন্ধুরা, তাহলে 28 আর 27 গুণ করে দিচ্ছি, কি এই গুণটা আপনাকে দেখালাম, ঠিক আছে। গুণ সবাই পারেন, কারণ গুণ না পারলে আপনি চাকরি পাবেন না, ঠিক আছে, এটা গ্যারান্টি। আচ্ছা, এরপর 67 পরে কি অঙ্ক আছে দেখুন। তাহলে 68 বন্ধুরা খুব মজার একটা অঙ্ক দিয়েছে, দেখুন প্রশ্ন আগে বুঝুন, এটা কিন্তু একটু মানে ঘোরানো প্রশ্ন। বলছে চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, যদি বর্তমানে 1 কেজি চায়ের মূল্য 78 টাকা হয়, তবে বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত ছিল। দেখুন ভালো করে বুঝুন, যে চায়ের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 30% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, দেখুন এটা আমি একটু সাজিয়ে করাচ্ছি, ঠিক আছে। 30% চায়ের মূল্য বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধিটা লিখে নিলাম। এটার মানে কি বন্ধুরা, চায়ের আগে একটা মূল্য ছিল আর এখন একটা মূল্য আছে, ঠিক আছে। এবার বৃদ্ধি, এটা আমি একটু বোঝার জন্য লিখলাম। দেখুন 30% চায়ের মূল্য বৃদ্ধির মানে হচ্ছে বন্ধুরা, আগে যদি 100 টাকা থাকতো তাহলে এখন হবে 130 টাকা, কারণ কি 30% শতকরা 30 বেড়েছে, এটা আমি লিখে নিলাম। এবার পরের লাইনে কি দেওয়া আছে, দেওয়া আছে যে বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা, তাহলে বর্তমানে মানে এখন 78 টাকা, ঠিক আছে। তাহলে কি আগে সেই চায়ের দাম কত ছিল, তবে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত ছিল, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। আমি সাজাইলাম যাতে আপনি প্রশ্নটা বুঝেন, ঠিক আছে। তাহলে আমি সমাধান করে দিচ্ছি ডাইরেক্ট, দেখুন যে 78 টাকা যে চায়ের দাম ছিল এখন সেই দামটা কত, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি।
প্রথমে আমরা 100টা লিখলাম। তাহলে একটু আগে আমি 83 নিয়মের কথা বললাম যে এই দুটোই উপর নিচে লিখবো, একটা উপরে একটা নিচে। যদি সরল সম্পর্ক হয় তাহলে এটা উল্টে দিতে হবে, ব্যস্ত সম্পর্ক হলে যেমন আছে তেমন, অর্থাৎ 130 উপরেই থাকবে, এটা নিচে থাকবে। আচ্ছা, কি সম্পর্ক কি করে বুঝবে দেখুন, এখন 130 টাকা দাম হয়েছে, আগে 100 টাকা থাকার জন্য, ঠিক আছে। তাহলে এখন 130 টাকা না, 78 টাকা হয়েছে এখন, অনেক কম। তাহলে অবশ্যই আগেও অনেক কমই টাকা দাম ছিল, তাই না, 100 অন্তত কম ছিল। তাহলে এটা কমে গেছে, এটাও কম, তাহলে এটা সরল সম্পর্ক হলো, অর্থাৎ উল্টে যাবে। 78 যাবে উপরে, 130 আসবে নিচে। কিন্তু আগের অঙ্কটা কিন্তু বন্ধুরা উল্টে যায়নি, ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ আগের অঙ্কটা ব্যস্ত সম্পর্ক ছিল। যাই হোক, এবার কাটাকাটি করুন, 0 0 কাটা, 6 13 78, ঠিক আছে। তাহলে 6 কে 10 দিয়ে গুণ করুন, কত হবে, 60, 6 × 60। তাহলে এখন সেই চায়ের দাম কত টাকা, 78 টাকা হলে আগে সেই চায়ের দাম ছিল কত, 60 টাকা। এটা বন্ধুরা উত্তর, আর এই উত্তরটা অপশন নাম্বার সিতে আছে, ঠিক আছে। এরপরে দেখুন বন্ধুরা 70 পর্যন্ত করাবো, এরপরে দুটো। তাহলে বন্ধুরা 2009 সালের যে কোশ্চেন আমি পেয়েছি, এখানে 70 পর্যন্তই প্রশ্ন আছে, ঠিক আছে, 100 পর্যন্ত নেই। তাহলে এই 68 নম্বর প্রশ্নটাই লাস্ট, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই অঙ্কগুলো আপনি দেখে যাবেন, কেননা পিএসসি একই প্রশ্ন বারবার ঘুরিয়ে দেয়, ঠিক আছে। বা হয়তো দেখা গেলো এখানে আমরা চায়ের দামের অঙ্ক পেলাম, আপনার প্রশ্ন দিয়ে দিল কি চালের দাম বা চিনির দাম, ঠিক আছে, একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এরকম প্রশ্নই দিতে পারে, যার জন্য আমি প্রশ্নটা নিয়ে এসেছি। যাই হোক বন্ধুরা, যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা পুরোনো দেখছেন, এখন লাইক না দিলেও পরীক্ষা দিয়ে আসার পর যদি মনে হয় লাইক দিবেন, একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। আর কমেন্ট শেয়ার যদি মনে হয় দিবেন, ঠিক আছে, কারণ আপনি এটা বুঝতে পারবেন যে এই যুগে চাকরি পাওয়া খুব কষ্ট। তো কেউ যদি আমার অঙ্ক থেকে উপকৃত হয়ে 2 নম্বর বেশি পেয়ে যদি চাকরি পায়, তাহলে কি আপনি কাউকে সাহায্য করতে পারলেন, তাই না। আমি অঙ্ক দিয়ে সাহায্য করছি, আপনি শেয়ার করে সাহায্য করছেন, ঠিক আছে, বাস, তাহলে রাখছি।